হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তোমাদের জন্য ভাইয়া এমন একটা ভিডিও নিয়ে দাঁড়াইছি, হয়তো তোমরা আমার সাথে অনেকেই একমত হবে না। তোমরা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতেছো এবং বিভিন্ন ভাইয়াদের কাছ থেকে শুনতেছো টপ 200 টপ 300 এটা পড়লেই আসলে জেনারেল ম্যাথ কমন পড়ে যাবে। বাট এই বছরে অ্যানালাইসিস বলতেছে যে প্রশ্ন আনকনভেনশনাল হওয়ার চান্স আছে। এখন আনকনভেনশনালের সাথে কঠিন শব্দটা কেন গুরুত্ব দিচ্ছি, ধরো তোমার পরীক্ষার মোমেন্টে মাত্র সময় থাকবে 30 মিনিট। এই 30 মিনিটের সময় তোমার কাছে তুমি যে প্ল্যানে পরীক্ষা দিতে গেছো সেটার অপেক্ষায় যদি একটু আপার লেভেলের প্রশ্ন করে, কঠিন না বাট বেসিক প্রশ্ন করে, তখন কিন্তু তুমি ঘাবড়ে যেতে পারো। মানে যেমন ধরো তুমি পড়ে গেলা যে একজন ভাইয়ার টপ 200 এমসিকিউ পড়াইছে, তার এমসিকিউ তুমি সুন্দর করে পড়ে গেলা এন্ড ভাবলা যে এর মধ্যে থেকে আসবে একটা ফেক কনফিডেন্স তোমার ভিতরে গ্রো করলো বাংলাদেশ টিমের মতো, ঠিক আছে। তারপর যা দেখলা যে ওইখানে মিচেল স্টার্ক পুরো এক একটা বাউন্স বল দিতেছে আর তুমি একটাও ডিটেক্ট করতে পারতেছো না। এক একটা এমসিকিউ খুব টাফ হয়ে যেতে পারে। বা সে যে কনভেনশনে পড়াইছে, বোর্ডে যে কনভেনশনাল এমসিকিউ গুলো আসে, একই টাইপের এমসিকিউ গুলো আসে, সেইখান থেকে বাইরে প্রশ্ন কতগুলো পড়ে গেছে। তো তখন তোমার কি হবে এবং তার সম্ভাবনা কতটুকু সেটা এই ভিডিও নিয়ে আলোচনা করব। প্রথমেই বলতেছি যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এটা সম্ভাবনা এতখানি। তুমি একটু যদি অবজার্ভ করো, কিভাবে অবজার্ভ করতে পারো, তুমি একটু তাকাও যে তোমার কাছে তোমার লাস্ট টেস্ট এক্সামের ভিতরে কোনগুলো জেলা স্কুলগুলোর প্রশ্নগুলো একটু দেখো। গতবারের প্রশ্ন দেখো আর এইবারের প্রশ্ন দেখবা গতবারের প্রশ্নের থেকে এইবারের প্রশ্নগুলো একটু আনকনভেনশনাল এবং প্রশ্ন আনকনভেনশনাল মানে আগের থেকে একটু কঠিন। ওকে, একটু ব্রেইন খাটানো লাগে। এই ব্রেইন খাটানো বলতে কি বোঝায়, ধরো আগে যদি সমানুপাতের প্রশ্ন আসতো এমন যে ধরো m/n = 4/3 বা 4:3, ঠিক আছে, এবং n/l সমান বললাম 1:2, তাহলে mn এর মান কত? এভাবে যদি তোমাকে প্রশ্ন দিত m/l এর মান কত, এখন প্রশ্নটা ঘুরাই দিবে। এখন কি করবে জানো, এখন তোমার মধ্যে এটা সমানুপাত অনুপাতের মধ্যে আনবে না, সে কি বলবে এখন আরেকটু বড় করে দিবে। a.b = ধরো 1/2, b/c = 2:3, c/d = 4:3, তারপরে d/e = 5:4। এবার বলবে a/e কত। এখন এটা অনেক সহজ, অনেকের কাছে মনে হবে এই প্রশ্ন অনেক সহজ, বাট এই টাইপের প্রশ্ন তোমার পরীক্ষার মধ্যে বেশি আসছে, এটা কম আসছে। আবার ধরো একটা উদাহরণ দিই, যেমন এই বছর একটা জেলা স্কুলে একটা সুন্দর প্রশ্ন আসছে বৃত্তের। বলছে এরকম একটা বৃত্ত, এই বৃত্তের এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক, এটাকে বর্ধিত করলাম, এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক। এবার বলছে এই চারটা সমবৃত্ত হবে কিনা। এটা কিন্তু একটা উপপাদ্য এবং চারটা সমবৃত্ত, বাট এই যে কঠিন এমসিকিউটা এটা কিন্তু কনভেনশনাল না। এটা সেই 2014 সালে একবার আসছে, 15 সালে একবার আসছে। বুঝতে পারতেছো যে প্রশ্ন আনকনভেনশনাল হওয়ার চান্সেস। এখন সবগুলোই কি আনকনভেনশনাল হবে না, আমি পার্সেন্টেজটা একটু পরেই বলতেছি। তো আমি আগে তোমাকে একটু প্রুফ দিই। দেখবা যে প্রশ্ন একটু কঠিন, মানে 30টার মধ্যে তোমার দেখা যাবে যে 22 থেকে 23টা প্রশ্ন কনভেনশনাল, তুমি পড়লে পারতেছো। 6 থেকে 7টা, ঠিক আছে, 7 to 8 এই প্রশ্নগুলো কি হয়ে যাচ্ছে, কঠিন হচ্ছে। যে 30টার মধ্যে এগুলা কনভেনশনাল এবং তুমি একটু খুইলা দেখবা এই প্রশ্নগুলো হয়ে গেছে আনকনভেনশনাল। এই প্রশ্নগুলো হচ্ছে, এটা হচ্ছে জেলা স্কুলের অবস্থা। ক্যাডেটের অবস্থা তো আরো হচ্ছে কি, যে ক্যাডেটের যে এটা হচ্ছে জেলা স্কুল। এবার আসলে সরকারি স্কুলে কেমন। সরকারি স্কুলে টেস্ট এক্সামের বাদে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, গভর্নমেন্ট স্কুল, দেখো গভর্নমেন্ট স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তোমার কাছে, তুমি অলওয়েজ মনে রাখবা যে টেস্ট পরীক্ষার পরে তোমরা হচ্ছে এফআরবি কোর্স করো, তাই না? সবাই হচ্ছে এফআরবি কোর্স টেস্ট পরীক্ষার পরেই করে, হ্যাঁ ঠিক আছে। তো এমন সময় তোমাদের স্কুল দেখবা লাস্ট সময় একটা তোমাদের অনেকেরই এখানে পরীক্ষা নেওয়া হয়েছে, গভর্নমেন্ট স্কুল থেকে শুরু করে মোটামুটি গভর্নমেন্ট স্কুলে যে স্কুলগুলো থাকে সব স্কুল তো নেয় না, যেগুলো ভালো স্কুল মোটামুটি সেখানে দেখবা যে গভর্নমেন্ট স্কুল থেকে শুরু করে ওই স্কুলগুলো আলাদা একটা পরীক্ষা নেওয়া হয়, এক্সামের আগে আরেকবার পরীক্ষা নেওয়া হয়। তো মডেল টেস্ট, ঠিক আছে, ওদের যে মডেল টেস্টের যে কোশ্চেনের মধ্যে দেখবা সব থেকে এমসিকিউ টাফ হয়েছে জেনারেল ম্যাথের, এবং ওইখানে এই 30টার মধ্যে প্রায় 20টার মতো প্রশ্ন কনভেনশনাল, 10টার মতো প্রশ্ন তুমি ঘুরে ঘুরে ধরো। জানো তোমার একটা ম্যাথ আমি দেখছি, আমি হয়তো আমাদের ফার্স্ট স্টুডেন্ট গ্রুপেও পোস্ট করছিলাম, ওইরকম একটা ম্যাথ দিতে পারে বীজগণিতিক রাশির ভিতরে, তারপরে বড় বড় ম্যাথ হচ্ছে তুলে দিচ্ছে,
যেগুলো পড়তে বেসিক লাগবে, একদম থরলি বেসিক লাগবে, এবং যেগুলো শর্টকাট আবার আছে আলাদাভাবে। ত্রিকোণমিতি কিংবা পরিমিতিতে বড় বড় ম্যাথ তুলে দিচ্ছে, ঠিক আছে, পরিসংখ্যান একটা বড় ম্যাথ তুলে দিচ্ছে, কনভেনশনাল না, স্পেশালি বীজগণিতিক রাশির থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর জিওমেট্রির 8 নম্বর চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং আনকনভেনশনাল এমসিকিউ আসবে। যেহেতু চ্যাপ্টার 8টা, দেখবা কঠিন এমসিকিউ আসবে বৃত্তর চ্যাপ্টার থেকে, যেগুলো কঠিন কঠিন চ্যাপ্টার এখান থেকে। ইভেন যদি তোমারে আমি বললাম, যেমন ধরো ব্যবহারিক জ্যামিতি 7 নম্বর অধ্যায়, এটা তোমরা সবাই একটা কনভেনশনাল পড়ে আসো যে একটি চতুর্ভুজ আঁকতে কতগুলো উপাত্ত দরকার, বাট এবার প্রশ্ন আসবে কি জানো, দুইটি কর্ণের পরিসীমা দেওয়া থাকলে, বা একটা রম্বসের পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যাবে, অর্থাৎ বা একটা জিনিসের পরিসীমা দেওয়া আছে, তার একটা কর্ণ দেওয়া আছে, নিচের কোণটি আঁকা যাবে, অর্থাৎ একটু বাইরের প্রশ্ন। 2017, 18 এই টাইমের যে প্রশ্নগুলো হয়েছে, 2017, 18, 16, 15 ওই দিকের যে প্রশ্নগুলো হয়েছে, একটু কনভেনশনের বাইরে ওই রকম প্রশ্ন আসছে, একটু কঠিন। এটা কি কঠিন? আনকনভেনশনাল প্রশ্ন। এটা কি প্রশ্নটা একটু কি বলতে পারি, প্রশ্ন কঠিন, ঠিক আছে, যেগুলো তোমার ব্রেন খাটানো লাগবে। ব্রেন খাটানো মানে কি, তুমি টপ প্রশ্নগুলো হাই ফ্রিকোয়েন্সি, মানে যেগুলো বারবার আসছে ওগুলো পড়ে গেলেই পারবা না, একটু বেসিক স্ট্রং করে যাইতে হবে। এইটা গেল হচ্ছে তার প্রমাণ। তারপর এটা গেল গভর্নমেন্ট এবং জেলা স্কুলের অবস্থা। তারপর ক্যাডেটের যে অবস্থা, ক্যাডেটের তো অলওয়েজ তোমরা জানো প্রশ্ন একটু কঠিন হয়, ঠিক আছে। ক্যাডেটের যে আমাদের অবস্থা, ক্যাডেটের যে অবজারভেশনগুলো আমি করলাম এই বছর, ক্যাডেটের প্রশ্ন বেশ টাফ, এবং ইন্টারমিডিয়েটের মতো বেশ টাফ। হ্যাঁ, ওদের ধরো কোশ্চেনে তোমাদের যদি নর্মাল প্রিপারেশন থাকে, তাহলে তুমি মনে করো 20 উঠাই দিয়ে তোমার কষ্ট হয়ে যাবে, 17, 18 পাবা, 7 to 18 পাবা, এরকম একটা অবস্থা। আর তুমি যদি ভালো মানে প্রশ্ন দেখো, তাহলে দেখবা যে এখানে 17, 18টার কনভেনশনাল, মানে 12 থেকে 13টা, ঠিক আছে, 13 থেকে 14টা প্রশ্ন ওরা হচ্ছে আনকনভেনশনাল করছে। খুবই একদম প্রিসাইজড কথাবার্তা, ঠিক আছে। আনকনভেনশনাল এবং কনভেনশনালের মাঝখানে বুঝাচ্ছি আমি যে হাই ফ্রিকোয়েন্সির প্রশ্নগুলো, যেগুলো কমন প্রশ্ন বারবার আসে, ওইখান থেকে বের হয়ে আসতেছে টিচাররা। এই প্যাটার্নটা আমাকে বলতেছে, যেহেতু গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুল, ক্যাডেট স্কুল, এখানের যে ভালো ভালো টিচাররা থাকে, ওনারাই তো অ্যাকচুয়ালি বোর্ডে বসে, ওনারা খাতা দেখে, এবং ওনারা তো এসে এটা ডিল করে, তো আমাদের থেকে ওনারা আসলে বেশি জানে। এবং আমি একজন কলেজে পড়ায়, স্কুলে একজন ম্যাম, ওনার নামটা আমি নিচ্ছি না, বাট ম্যামের সাথে আমি একটু কথা বললাম, উনি আমাকে এবার বলতেছে দেয়ার ইজ আ চান্স, শুধু আমার কথা না, উনি একটা জেলা স্কুলের টিচার, তো ওই ম্যাম হচ্ছে বলতেছিলেন যে দেয়ার ইজ আ চান্স যে এই বছর জেনারেল ম্যাথের এমসিকিউটা একটু টাফ হওয়ার সম্ভাবনা আছে। এখন ভাইয়া ধরো জেনারেল ম্যাথের এমসিকিউটা একটু টাফ, এটার একটা প্রুফ আমি তোমার দিলাম, গ্রাফিক্যাল প্রুফ দিলাম, এবং এই কনভেনশন অনুসারে আমি 23টা স্কুলের প্রশ্ন দেখছি। হয়তো তুমি তোমার স্কুলের লাস্ট এক্সামের প্রশ্নটা যদি দেখো, দেখবা যে এরকম কিছুই পাচ্ছ, তুমি অনেক কিছু পারো বাট ইনস্ট্যান্টে পারতেছো না, হয়তো প্র্যাকটিসে নাই, হয়তো মাথা খাটানো লাগতেছে, তাই তুমি ওই যে সো কল্ড যে ক্লিক বেট কন্টেন্ট আছে না, 200 এমসিকিউ, 300 এমসিকিউ, 400 এমসিকিউ, এগুলো পড়িও না, তুমি বেসিকটা স্ট্রং করতে হবে। এখন চিন্তা করতে পারো ভাইয়া লাস্ট মোমেন্টে কি করবো, এটা সমাধান তো ভাইয়া আসি, প্যারা নাই, কিন্তু আগে বুঝো যে আমার কথার সাথে তুমি গালি দিতে পারো, বাট গালিটা আসলে তুমি কি যদি ইনভ্যালিড হয় তাহলে কি হইতে পারে। আমি বলতেছি না প্রশ্ন কঠিন হয়ে গেছে, এমন না, বাট দেয়ার ইজ আ চান্স প্রশ্ন কঠিন হওয়ার। প্রশ্ন কঠিন হলে সমস্যাটা কি, দেখো তুমি সবার ফার্স্টে কি দিবা, এমসিকিউ পরীক্ষা দিবা না, বলো সবার ফার্স্টে এমসিকিউ পরীক্ষা দিবা না? প্রথম 30 মিনিট তো আসলে একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এমনি ম্যাথ পরীক্ষা দেখবা মাথা থাকবে একটু গরম, তারপর ক্যালকুলেটার নিয়ে ধরো একটু ঝামেলা করবে, পরীক্ষার ওই দিন পরীক্ষার হলে দেখবা যে এমনি হচ্ছে ভয়, মানুষ হুদাই ভয় পাইতেছে। তারপর তোমরা আর্টস কমার্স যারা আছো, এদের তো হচ্ছে আরো ভয় থাকার চান্স আছে। এবং গত বছর কিন্তু দেখবা 55, আমার যতদূর মনে পড়ে এসএসসির অধিকাংশ ফেল, আমি এক্স্যাক্টলি পার্সেন্টেজ মনে নেই, অধিকাংশ যে ফেইল ম্যাথ অ্যান্ড ইংলিশে হওয়ার প্রবাবিলিটি বেশি, অধিকাংশ ফেলিয়ার মধ্যে ম্যাথ এবং ইংলিশে হওয়ার প্রবাবিলিটি বেশি। এবং এই সাবজেক্টে 80 না পাইলে কিন্তু যে তোমার কিন্তু মার্কস উঠতেছে না। এবং জেনারেল ম্যাথে A+ পাওয়া কতটা ডিফিকাল্ট, তার একটা বড় প্রবলেম হচ্ছে কি বলতো, বড় প্রবলেম হচ্ছে রিটেন মাত্র কত 70, যেইখানে তুমি অন্যান্য সাবজেক্টগুলায় এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, তারপরে হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলাতে যেহেতু তোমার রিটেন কম, বাট এখানে রিটেন কত 70, তাহলে রিটেন পরীক্ষাটা একটা বিশাল পরিমাণ মার্কস তোমার ক্যারি করতেছে। এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নাই, রিটেন পরীক্ষাটা তোমার একটা বিশাল পরিমাণ মার্ক ক্যারি করতেছে, প্রবলেমটা এইখানে। তাই তোমার রিটেন পরীক্ষা যদি ভালো দিতে হয়, তাহলে তোমার সবার কাছে সব থেকে বড় হচ্ছে এমসিকিউ, সবচেয়ে বড় হচ্ছে এমসিকিউ। তাহলে তোমার এই পরীক্ষা ভালো হবে কি হবে না, তুমি A+ পাবা কি পাবে না, এটা নির্ধারণ করতেছে দেখবা এই 30 মিনিট, এই 30 মিনিটে 30টা এমসিকিউ। বুঝছো কেন? কারণ যদি এমসিকিউ কারো খারাপ হয়ে যায়, তখনই দেখবা যে মাথা গরম হয়ে গেছে, ভয় কাজ করতেছে,
হবে না। এখন খারাপ হওয়া মানে কি, ধরো তুমি এমসিকিউ পরীক্ষা দিলা, তোমার কাছে মনে হচ্ছে যে 30টার মধ্যে 5 থেকে 7টা এমসিকিউ একটু টাফ আসছে, তো ধরো তুমি এরকম যে 22টা তুমি মনে করো, ধরো 22 বা 23টা ধরো নিজে নিজে পারলা, পারার পরে আরো 1-2টা ধরো তুমি জানলা, তো ধরো তুমি 24 পাইলা, ঠিক আছে, 24টা পারলা সব মিলে, 22টা নিজে পারতা, আরো 2টা পারলা, ধরো 24টা পারলা। এখন এখানে তোমার 6 মার্ক চলে গেল, 6 মার্ক চলে গেল। এই 24টা ধরো তুমি পারো, যাই না তাই না, এই 24টার মধ্যে পারা এমসিকিউর মধ্যেও দেখবা 2-1টা ভুল হয়ে গেছে, তাহলে 2-1টা ভুল হইলে এটা দেখবা যে রাউন্ড ফিগার করলে আসবে 22, আর গুলো তুমি পারতেছো না। তুমি যেই মুহূর্তে পারবা না, তোমার টাইম চলে যাবে, তুমি ওই এমসিকিউ নিয়ে ভাবতে থাকবা, তোমার প্রেশার বাড়তে থাকবে, তুমি আস্তে আস্তে দেখবা যে এমসিকিউর মার্কস ফল করতেছো, এবং দেখবা আলটিমেটলি তোমার মার্কস চলে আসতেছে 22 অথবা 23, এবং তুমি নিজেও জানো না যে এমসিকিউটা যেগুলো দাগাইছো ওগুলো কনফিউশনে থাকবা, 50% কনফিউশনে দেখাবা, 60% কনফিউশনে দেখাবা। যখন তোমার এরকম ঘটনা ঘটবে তখন তোমার এমসিকিউ যে পার্সেন্টেজ আছে, এমসিকিউতে পারফর্ম করার যে পার্সেন্টেজ ড্রপ করতে থাকবে, ভুল করবা, এক জায়গায় গোল্লা বিরাট অন্য জায়গায় করবে, এগুলো হয় ভাই। এগুলো আমার কথা বিলিভ না হলে আমি তো অ্যাডমিশন দিয়ে পার করছি, আমারে বিলিভ কর, কারণ আমি অ্যাডমিশন দিয়া ঢাবির অ্যাডমিশন দিয়ে চান্স পাইছি। তোমার এই জিনিসটা বিলিভ করতে হবে, যে লোকটা চান্স পায় আর যে পায় না তাদের মাঝখানে ডিফারেন্স আছে, ঠিক আছে? সো এইরকম ক্লিকবিট কন্টেন্টের পিছনে দৌড়েও না, ওকে? তারপরের ঘটনা আমি যেটা বলতেছি, যে ধরো এরকম যদি তুমি মার্কস পাও, এই যে 22, ধরো 22 বা 23 পাইলা, ধরো তুমি অনেক ভালো স্টুডেন্ট, 23 বা 23 পাইলা, তো তোমার অলরেডি কিন্তু 5-6 মার্ক চলে যাচ্ছে, বা 24 পাইলা 5-6 মার্ক চলে যাচ্ছে। এই যে টেনশনটা, এটা ইফেক্ট পড়বে এইখানে, এখানে ইফেক্ট পড়ে যাবে। তুমি কনফিডেন্টলি এমসিকিউ ধরো দাগাইলা, 27-28 পাইলে তোমার রিটার্ন যে হারে ভালো হবে, আর তুমি এটাতে যে পাইলা, তোমার একদম কনফিডেন্স ড্রপ করবে। এবং যারা ভালো স্টুডেন্ট আছো তারা হয়তো চিন্তা করতেছে ম্যাথে 100 তে 100 পাবা, তাদের 2-1টা এমসিকিউ ভুল হলে ওইখানেই কিন্তু হতাশ লাগা শুরু হয়ে যাবে, ইস আমি তো আর 100 তে 100 পাইলাম, তখন পুরা পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। একটা সিঙ্গেল ভুলের জন্য তোমার পুরা কেরিয়ারের একটা বড় এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সো এই ধরনের ভুল করা যাবে না। সো এমসিকিউ যদি একটু টাফ হয়ে যায় তখন এই প্রবলেমটাই পড়বা। তাহলে ভাই এখন কাজটা কি, কি করতে বলতেছি, সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে তোমরা যদি চাও, তোমরা আমাকে কমেন্টে জানাও, তোমরা যদি চাও যে ভাইয়া আপনি একটা ভিডিও বানান, আমার এই ভিডিও কিন্তু 6-7 ঘন্টার হবে, আমি কোনো ক্লিক বেট কন্টেন্ট পছন্দ করি না, 200 এমসিকিউ 300 এমসিকিউ আমি বানাবো না, একদম বেসিক ধরে টাইপ ওয়াইজ ধরে 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 বেসিক থেকে সব পড়াই দিব। তোমরা এরকম কোনো কন্টেন্ট চাও কিনা সেটা আমারে বলো। সলিউশন হচ্ছে এইটাই, যে বেসিক টু অ্যাডভান্স এমসিকিউ অ্যাটলিস্ট চলে 7-8-9 ঘন্টা বইসা তুমি যদি একটু প্র্যাকটিস করো, এই টাইমটুকু একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার এই জেনারেল ম্যাথটার এই যে এমসিকিউটা বাইচে যেতে পারে। এখানে ক্লিক বেট কন্টেন্ট পড়িও না, একদম বেসিক টু অ্যাডভান্স টপিক ধরে ধরে, একদম টপিক যতগুলো টপিক আছে টপিক ধরে ধরে প্রবলেম সলভ করো, টপিক ধরে ধরে প্রবলেম সলভ, ঠিক আছে? টপিক ধরে ধরে প্রবলেম সলভ করতে হবে। নট অনলি দ্যাট, এটা তো গেল 1, 2 হচ্ছে জেলা স্কুলের যে প্রশ্নগুলো হয়েছে ওই প্রশ্নগুলোকে কিন্তু সলভ করতে হবে। সো তোমরা যদি চাও এরকম কোনো কন্টেন্ট বানাইতে, জেলা স্কুল, ক্যাডেট স্কুল সহ যে প্রশ্নগুলো হয়েছে, বোর্ডের যে টিপিক্যাল প্রশ্ন আছে ওইগুলো নিয়ে, তারপরে ধরো বোর্ডের দেখবা যে 17, 18 বা 15, বোর্ড 15, 16, 17, 18 ওই সময় প্রশ্নগুলো একটু ডিফারেন্ট আগের সিলেবাসের মতো, মানে ওইটাকে বলা হয় যে শর্ট সিলেবাসের আগের প্রাইম টাইম, ওই রকম প্রাইম টাইমের ধরো প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? ওই প্রশ্নগুলো যেগুলো আছে ওইগুলোর ম্যাক্সিমাম অংশ কিন্তু একটু আনকনভেনশনাল, ওইগুলোর উপরে বেস করে কিন্তু আমাদের টিচাররা প্রশ্ন করতেছে। তো এই জিনিসটা করতে পারে। তো তোমার বোর্ড পরীক্ষায় আসলো ধরো 23 বা 24টা প্রশ্ন বা 23টা প্রশ্ন বা 24টা প্রশ্ন কনভেনশনাল, 6টা প্রশ্ন তুমি হচ্ছে আনকনভেনশনাল পাইলা। তো তোমার এমন ভাবে সলভ করতে হবে যাতে সবগুলা হচ্ছে তোমার 27, 28, 29টা কমন পড়ে, তাহলে তোমার ব্রেনের ভিতর থেকে প্রেশার কমে যাবে। বুঝতে পারছো আমার কথা? আমি বলতেছি না যে সবই কঠিন হবে, কিন্তু এইটা হচ্ছে করতে হবে। যারা এটা করতে পারবা তাদের জন্য আসলে প্লাস পয়েন্টে থাকবা। ধরো তোমার যদি এটা করো, এমন ধরো প্রশ্ন সোজা হয়েছে, তুমি এবার গালি দিতে পারো যে ভাই এই প্রশ্ন সোজা হয়েছে আপনি কেন ভয় দেখাইলেন, ভাই তোমার বেসিক তো হয়ে গেছে। যদি কঠিন হতো তখন তুমি কি যেতা? বুঝছো ভাই? আসলে টেনশন থেকে তোমাদের বলতেছি, আমার নিজের কোনো কিন্তু উদ্দেশ্য নাই, তোমার ভালোর জন্য আমি বলতেছি। বুঝতে পারছো? এটা তো গেল একটা কথা। আচ্ছা, আর একটা কি কাজ করতে হইতে পারে যে ভাইয়া এখন ম্যাথ কিভাবে পড়বো? দেখো ম্যাথের এই যে এমসিকিউর যে প্রবলেম, এই প্রবলেমের জন্য তুমি অ্যাটলিস্ট এখন থেকে 17 তারিখ পর্যন্ত, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট ডেইলি ম্যাথে 4 ঘন্টা সময় দাও। ম্যাথ আর হায়ার ম্যাথের জন্য, জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথের জন্য ডেইলি তুমি 4 ঘন্টা টাইম দিবা। ডেইলি কত ঘন্টা? 4 আওয়ার্স। 4 আওয়ার্স তোমাকে টাইম দিতেই হবে, ঠিক আছে? জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের জন্য। এটার কিন্তু রিভিশন রুটিন আমি অলরেডি দিয়ে রাখছি,
আমরা কিন্তু পেজে এইভাবেই হচ্ছে ক্লাসগুলো নিতেছি। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য অ্যাটলিস্ট তোমার ডেইলি তোমার 4 ঘন্টা টাইম রাখা উচিত। তারপরে তুমি যা ইচ্ছা করো, তারপরে তুমি যা ইচ্ছা করো। ঠিক আছে, বুঝলা? 8 থেকে 17 তারিখের মধ্যে এই কাজটা করতে থাকো। এবং তোমার যদি আরো কোনো সাজেশন ভিডিও প্রয়োজন হয় কিনা কিভাবে ম্যাথ পড়বা, সেটা আমার কাছে চাইতে পারো, সমস্যা নেই, কমেন্টে জানাও। সো এতটুকুই হচ্ছে আজকের ভিডিও। তোমার জন্য ভাইয়া টেন্সড, এন্ড সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে। কিন্তু তুমি একটু কনভেনশনাল ওয়ের বাইরে গিয়েও এমসিকিউগুলো প্র্যাকটিস করো। আমি তো বললামই সম্ভাবনা কেন আমি বলতেছি। সো এই জিনিসটা হইতে পারে। সো তুমি জেনারেল ম্যাথের জন্য কোনো সমস্যা না হয় সেই দিকটা নজরে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।